2021-এর 15ই আগস্ট রাস্তাঘাট প্রায় খালি হয়ে গেছে। রাত্রেবেলা নিয়ার অ্যাবাউট 10:20 বাজে একটা ট্রেন কুর্লা স্টেশনে এসে থামল। সেই স্টেশনের সেই ট্রেন থেকে এক ব্যক্তি নেমে সোজা ওভারব্রিজ পার করে কুর্লা স্টেশন থেকে বেরিয়ে খানিকটা হেঁটে একটা বাস স্ট্যান্ডে সে যাচ্ছে। এইটা তার প্রতিদিনেরই রুটিন। সে যেখানে কাজ করে সেইখান থেকে তাকে প্রত্যেক দিনই বাড়ি যাওয়ার জন্য একটা প্রথমে ট্রেন নিতে হয়, তারপর সেই ট্রেন থেকে নেমে কিছুটা হেঁটে একটা বাস স্ট্যান্ডে যেতে হয়। সেই বাস স্ট্যান্ড থেকে তাকে বাস নিয়ে পানভেল যেতে হয় এবং সেই পানভেল থেকে আরও একটা বাস নিয়ে তাকে তার বাড়ি পুনেতে যেতে হয়। তো আর 5টা দিনের মতন সেই দিনও কিন্তু সে এইভাবে কুর্লা স্টেশন থেকে বেরিয়ে সোজা হাঁটা লাগায়। কিন্তু সেদিন সে বাড়ি যেতে পারবে না, এটা হয়তো তারও জানা ছিল না। সে যখন বেরিয়ে হাঁটছে সোজা একটা গাড়ি পিছন থেকে তাকে জোরে ধাক্কা মেরে দিয়ে চলে যায় এবং স্পটেই এই ব্যক্তির মৃত্যু হয়। আশেপাশে যত লোক ছিল তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বডিটাকে উদ্ধার করে হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং পুলিশের এখন মেইন কাজ হচ্ছে এই ব্যক্তি কে সেটা আইডেন্টিফাই করা। এবং সেটা যখন আইডেন্টিফাই করার চেষ্টা করে পুলিশ, তখন দেখে এই ব্যক্তি তাদেরই এক সহকর্মী। মুম্বাইয়ের নেহেরুনগর পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের হেড কনস্টেবল হচ্ছে শিবাজি সনপ। এই কথাটা ফ্যামিলিকে জানানো হয়। ফ্যামিলি পুনে থেকে মুম্বাইতে আসে। তারা বিশ্বাসই করতে চাইছে না যে শিবাজি সনপের কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা বারবার বলছে যে এই অ্যাক্সিডেন্ট হতেই পারে না। কেন? শিবাজি সনপ এই রুটে লাস্ট 20 বছর ধরে যাচ্ছে, কোনো দিন তার সাথে কিচ্ছু হয়নি, কিন্তু আজকে এভাবে হঠাৎ করে হয়ে গেল। তো পুলিশকে তারা প্রেশার দেয় এবং প্রেশার দেওয়ার পরেই পুলিশ একটা রিপোর্ট লেখে এবং তদন্ত করা শুরু করে। যে বাস স্ট্যান্ডের ওখানে এই শিবাজি সনপের একটা গাড়ি দুর্ঘটনা হয়েছিল সেইখানকার কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেইগুলো পুলিশ দেখতে শুরু করে। 250টা ক্যামেরা তারা দেখে। দেখার পর তারা দেখতে পায় যে হ্যাঁ, একটা ক্যামেরাতে সেই অ্যাক্সিডেন্টের পুরো দৃশ্যটাই ধরা পড়েছে। সেখানে লাল কালারের একটা টাটা ন্যানো গাড়ি এই শিবাজি সনপকে মেরে দিয়ে চলে যায়, যেটা দেখে পুলিশের তো আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট। পুলিশ ওই গাড়ির ভিতরে থাকা দুজন যে ব্যক্তি আছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, কিন্তু যেহেতু গাড়িটা একটা স্পিডে ছিল, রাত্রেবেলা ছিল এবং সিসিটিভি তো আর এইচডি কোয়ালিটির হয় না, তো তাদেরকে খুব একটা ভালো করে চেনা যাচ্ছে না। কিন্তু তাদেরকে এমন চেনা যাচ্ছে যে কেউ যদি চেনে তাদেরকে কিন্তু চিনে ফেলবে, কিন্তু পুলিশ তো তাদেরকে চেনে না, সেহেতু পুলিশ আইডেন্টিফাই করতে পারছে না। এবার পুলিশ হঠাৎই একটা জিনিস লক্ষ্য করে, যে লাল কালারের ন্যানো গাড়িটা এই শিবাজিকে ধাক্কা মেরেছিল সেই গাড়ির নাম্বার প্লেট গায়েব। এবং নাম্বার প্লেট গায়েব কেন হবে? নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য ছিল, না হলে নাম্বার প্লেট লাগানোই থাকতো যদি একটা নর্মাল অ্যাক্সিডেন্ট হতো। তো পুলিশের এটা হচ্ছে একটা প্রথম সন্দেহ। এই সন্দেহের ঠিক 2 দিন কেটে যায়। 2 দিন কেটে যাওয়ার পর ওই যে ঘটনাস্থল যেখানে শিবাজি সনপের অ্যাক্সিডেন্ট হয়েছে তার থেকে নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত মাঠে একটা গাড়ি পোড়া অবস্থায় পাওয়া যায়। সেটা রাত্রেবেলা কেউ বা কারা জ্বালিয়ে দিয়ে চলে গেছে। এবার পুলিশ যখন সেখানে যায়, তারা গিয়ে দেখে যে পোড়া গাড়িটা তারা দেখছে সেটা একটা ন্যানো গাড়ি এবং অদ্ভুতভাবে সেই গাড়িটা পুরো পুড়ে গেলেও গাড়ির যে নাম্বার প্লেট আছে সেটা তো পুড়ে যাবে, কিন্তু পুড়ে গিয়ে তো পুরো নষ্ট হয়ে যাবে না, তার তো একটা অবশিষ্টাংশ থাকবে। তার মানে গাড়ির নাম্বার প্লেটটা ওখান থেকে গায়েব। দিন আগে শিবাজি সনপের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে একটা ন্যানো গাড়ি ব্যবহার করা হয়েছে, তার নাম্বার প্লেট নেই। আবার 2 দিন পর একটা পরিত্যক্ত মাঠে একটা গাড়ি পুড়ে গেছে সেই অবস্থায় পাওয়া গেছে, তারও আবার নাম্বার প্লেট নেই, সেটাও আবার ন্যানো গাড়ি। তো এখানে তো কানেকশান একদম রাইট ফিরছে। তো পুলিশ বুঝতে পারে যে এটা কোনো সাধারণ রোড অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা ভেবে চিন্তে করা, ঠান্ডা মাথায় করা খুন। কিন্তু এই খুনের পিছনে কে, সেটাই হচ্ছে মেইন ম্যাটার। তারা ওই বাস স্ট্যান্ডের সিসিটিভিতে সমস্ত কিছু দেখতে পেয়েছে, কিন্তু গাড়ির মধ্যে যে 2জন ব্যক্তি আছে তাদেরকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারেনি।
ভালো কথা। এইবার পুলিশের মেন টার্গেট হচ্ছে ওই যে কুর্লার রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনে যত সিসিটিভি ক্যামেরা আছে সেইগুলো চেক করা। তারা চেক করে দেখতে পায় যে এই যে শিবাজি সনপ আছে সে ঠিক 10টা 20-21 নাগাদ ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার করে সোজা যখন বেরোয় তার পিছন একটা গাড়িও বেরোয়, এবং সেই গাড়িটা পরপর সিসিটিভি ফুটেজ হিসাবে যখন লক্ষ্য করে এটা হচ্ছে সেই লাল রঙের ন্যানো গাড়ি যেটা এই শিবাজি সনপকে মারে। কিন্তু পুলিশ ভাবে যে হয়তো একসাথে বেরোলেই ভুল তো হতেই পারে, মানুষের অ্যাক্সিডেন্ট হয়তো হয়েইছে, তার পিছন থেকে এসেছে। কিন্তু পুলিশ ভাবে যে এই গাড়িটা কখন থেকে ওই কুর্লা রেল স্টেশনের পাশে এসে দাঁড়িয়েছিল, নাকি সে রানিংয়ে ছিল। পুলিশ আরও 2-3 ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে গাড়িটা এই মেরেছে শিবাজিকে, সেই ন্যানো গাড়িটা 2 ঘন্টা আগেই ওই স্টেশনে এসে গেছিল। এবং তারা আরও একটা জিনিস লক্ষ্য করে, যেটা হচ্ছে ওই গাড়ির আশেপাশে এক রহস্যময়ী নারী ঘোরাফেরা করেছে। এবার সেটা কে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না, মুখটা কাপড় দিয়ে ঢাকা। তো পুলিশের এখন অনেকগুলো লিঙ্ক আছে, কিন্তু সেই লিঙ্কগুলো ভীষণই আবছা, তার থেকে কোনোভাবেই পুলিশ ক্রিমিনালকে আইডেন্টিফাই করতে পারবে না। তখন পুলিশ এই যে শিবাজি সনপ আছে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করা শুরু করে। এই শিবাজি সনপের বয়স 48 বছর, সে নেহেরুনগর পুলিশ স্টেশনের হেড কনস্টেবল। এমনি মোটামুটি তার যে পুলিশের কেরিয়ার আছে তাতে কোনো দাগ নেই, কিন্তু প্রবলেমটা হয়েছিল 2019 সালে। সেই সময় শীতল নামের এক কনস্টেবল, যে সেই সময় ওই পুলিশ স্টেশনেই পোস্টেড ছিল, সে এই শিবাজির নামে দুটো থানায় 2টো কমপ্লেন করে এসেছিল। সেই কমপ্লেন নিয়ে পুলিশ খুব একটা উচ্চবাচ্য করেনি, যেহেতু পুলিশের মাঝের কথা, এই কারণে কেস করা পর্যন্তই সমস্ত কিছু ছিল। তারপর এই কেস নিয়ে আর এক পাও এগোনো হয়নি। পুলিশ ভাবে তাহলে এই ঘটনার পিছনে শীতলের কি কোনোভাবে কোনো রাগ আছে, যেহেতু সে একটা কমপ্লেন করেছিল, সেই কমপ্লেনের কোনো এক্সিকিউশন পুলিশই করেনি। তো সেই রাগ থেকে কি শীতল কোনো কিছু ঘটিয়ে ফেললো? তারপর স্টেশনে তো এক রহস্যময়ী নারীকে তারা দেখতে পেয়েছে, তাহলে ব্যাপারটা কি? এবার লুকিয়ে পুলিশ তদন্ত শুরু করে এই শীতলের পিছনে। শীতলের যে সোশ্যাল মিডিয়া আছে সেটা ভালো করে যখন চেক করে পুলিশ, তখন দেখে যে একটা ছেলে যে তার সোশ্যাল মিডিয়ার একাধিক ছবিতে প্রচুর লাইক করেছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, সেখানে শীতলও রিপ্লাই দিয়েছে। এইটা দেখে পুলিশের কোথাও একটা সন্দেহ হয় তখন পুলিশ সেই ছেলেটাকে খোঁজে। এবার সেই ছেলেটার নাম হচ্ছে ধনরাজ। এবার এই ধনরাজ আবার মুম্বাইয়ের কোনো লোক না, পুনেরও কোনো লোক না, তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে চেন্নাইতে। সে বাস ড্রাইভার, এবং সেই বাস নিয়ে সে চেন্নাই থেকে মুম্বাই, পুনে এইসব জায়গায় ট্রাভেল করে। এবার এদের মধ্যে পরিচয় কি, কেমন কি, সেটা তো পুলিশের কিছুই জানে না। এবার মুম্বাই পুলিশ চেন্নাই পুলিশের হেল্পে এই ধনরাজকে অ্যারেস্ট করে মুম্বাইতে নিয়ে আসে। মুম্বাইতে নিয়ে এসে যখন তদন্ত শুরু করে, তখন অদ্ভুত একটা জিনিস জানতে পারে যে এই ধনরাজ অ্যাকচুয়ালি হচ্ছে শীতলের হাজব্যান্ড। কিন্তু শীতল তার যে পুলিশি রেকর্ড আছে সেখানে কখনো মেনশনই করেনি যে সে বিবাহিত। সে আবার বিয়ে করেছে নাকি 2019 সালের প্রথম দিকে, কি করে হতে পারে? তখন এই ধনরাজ বলে যে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছি, কোনো আইনতভাবে বিয়ে করিনি। তখন ধনরাজ একটা গল্প শোনায়। সেই গল্পটা কিছুটা এইরকম যে ধনরাজ একদিন ইনস্টাগ্রাম স্ক্রোল করছিল, হঠাৎই উল্টো দিক থেকে একটা মেসেজ আসে। সেই মেসেজটা কার? কনস্টেবল শীতলের। সেই শীতল তাকে মেসেজ করে, কথা বলে, দেখা করতে বলে, তারা ডেট করে, অ্যান্ড জাস্ট 5 দিনের মধ্যে এই শীতল এই যে ধনরাজ আছে তাকে প্রপোজ করে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিয়ে করে তাকে হাজব্যান্ড বানিয়ে নেয়। এবং হাজব্যান্ড বানিয়ে নেওয়ার পর থেকেই এই শীতল কোথাও যেন চেঞ্জ হয়ে গেছে। সে খুব ভালোবাসে ধনরাজকে, কিন্তু ধনরাজকে বারবার একটা কথা বলে। একটা সময় তারই এক কলিগ তার সাথে খুবই নোংরা ব্যবহার করেছিল। সেই নোংরা ব্যবহারের জন্য সে পুলিশের কাছে কমপ্লেইনও করেছিল, কিন্তু সেই কমপ্লেইন কোনো কাজে দেয়নি। তো এই কারণে আমি চাই তুমি আমার হাজব্যান্ড, আমি তোমাকে ভালোবাসি, তো তুমি আমার হয়ে সেই প্রতিশোধটা নাও। তুমি এই যে শিবাজি আছে তাকে
তোমার বাস দিয়ে পিষে দাও। সবাই ভাববে অ্যাক্সিডেন্ট, তো তোমাকে প্রথমে হয়তো অ্যারেস্ট করবে, কিন্তু 3-4 মাস পরেই তুমি জেল থেকে বেরিয়ে আসবে। তারপর এইসব নিয়ে আর কিছুই হয় না, একটু টাকা পয়সা দিয়ে দিলে কেস একদম সবাই ভুলেই যাবে। এই কথাটা ধনরাজ প্রথমে যখন শোনে তখন অবাক হয়ে যায়। সে ছিল সাদাসিধে মানুষ, সে বলে একটা মানুষকে আমি কি করে মারতে পারি। তখন এই শীতল বলে, তোমার ওয়াইফের সাথে কেউ নোংরামি করেছে, আর সেই জিনিসটা তুমি মেনে নিতে পারছো? তুমি কি আমাকে ভালোবাসো না? এই জিনিসটা যখন বলছে তখন ধনরাজ বুঝতে পারে এখানে এসে আমি বিপদে পড়েছি, তো এইখান থেকে আমাকে যে করে হোক না কেন বেরোতে হবে। এবং সেই মোতাবেক সে একদিন চেন্নাই যাওয়ার জন্য বেরিয়ে যায়। এবং যখন সে চেন্নাই চলে গেছে তখন শীতল সেই সমস্ত কিছু বুঝতে পেরে থানাতে এই ধনরাজের ব্যাপারেও একটা কমপ্লেন করে দেয়। সেই কেসটাও ঠিকঠাক হয়তো ইনভেস্টিগেট হয়নি, এই কারণে ধনরাজের খোঁজও আর কেউ করেনি। এরপর ধনরাজকে যখন সেই গাড়ির মধ্যেকার দুটো ছবি দেখানো হয় তখন ধনরাজ বলে, আরে আমি তো এদের দুজনকে চিনি। এই যে একজন আছে এর নাম যত সম্ভব বিশাল। এই বিশাল শীতল যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি গার্ড আছে সেই সিকিউরিটি গার্ডের ছেলে। তখন পুলিশ গিয়ে সেই যে সিকিউরিটি গার্ডের ছেলে বিশাল আছে তাকে অ্যারেস্ট করে, এবং তাকে অ্যারেস্ট করার পর তাকে একটু টনিক দেওয়ার পর পুলিশ আবার গণেশ বলে একজন লোককে অ্যারেস্ট করে। এই বিশাল আর গণেশ বন্ধু, এবং এই বিশাল আর গণেশই সেই লাল কালারের ন্যানো গাড়িতে ছিল। যখন এদেরকে প্রেশারাইজ করা হয় তখন এরা বলে যে হ্যাঁ আমরাই করেছি, এবং এই কাজটা টোটালি শীতলের কথা মতনই করেছি। স্টেশনে যে রহস্যময় নারী ছিল সেই নারী আর কেউ না, সেই নারী হচ্ছে এই শীতলই। এবার শীতলকেও অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। পুরো ঘটনাটা কি? পুরো ঘটনাটা কিছুটা এইরকম যে এই শীতল, তার বয়স 28 বছর, সে নেহেরুনগর পুলিশ স্টেশনে চাকরি করা শুরু করে। সেখানে তার পরিচয় হয় হেড কনস্টেবল এই শিবাজি সনপের সাথে। শিবাজির বয়স 48 বছর, কিন্তু তাদের মধ্যে 20 বছরের বয়সের গ্যাপ থাকলেও এই শিবাজি সনপ সে বিবাহিত হলেও তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, এবং সেই বন্ধুত্বটা কোথাও না কোথাও একটা প্রেমের সম্পর্কে গড়িয়ে যায়। এরপর থেকেই কি হয় সেটা কেউ জানে না। যাই হোক না কেন এদের দুজনের সম্পর্ক 1 বছর পর ভেঙে যায়, এবং এরপর থেকেই কন্টিনিউয়াস এদের মধ্যে একটা ইগো ফাইট চলতে থাকে। এবং সেই ইগো ফাইটের জন্যই এই শীতল প্ল্যান করে এই যে শিবাজি সানাপ আছে তাকে মেরে ফেলতে হবে, তাহলেই তার প্রতিশোধ নেওয়া কমপ্লিট হবে। সেই কারণে সে ভাবে যে যদি আমি কোনো সুপারি কিলার দিয়ে একে মারাই তাহলে পুলিশ আমাকে ধরে ফেলতে পারে, তো আমার এমন একজনকে লাগবে যে ফার্স্ট টাইম ক্রাইম করছে। তো সে ইনস্টাগ্রামে ধনরাজকে দেখে, এবং সে জানতে পারে যে এই ধনরাজ বাস চালায়। তার মনে হয় যে হিট অ্যান্ড রান যে কেসগুলো হয় সেই কেসগুলোতে খুব একটা বেশি শাস্তি হয় না, তো এই কারণে এইরকম একটা কিছু যদি করতে পারি তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তো এই রকম প্ল্যান করেই সে জাস্ট 5 দিনের মধ্যে দেখা করে, কথা বলে, বিয়ের অফার দেয় অ্যান্ড বিয়েও করে নেয়। তারপর ধনরাজ যখন রাজি হয় না তখন সে ভাবে যে তাহলে ধনরাজ যদি পুলিশকে গিয়ে বলে দেয় তখন সে তার নামে উল্টে একটা কেস করে দিয়ে আসে। কিন্তু তার মেইন টার্গেট তো শিবাজি। এবার শিবাজির ব্যাপারে সে কী করবে, তার হঠাৎই নজরে পড়ে তাদের যে অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টে যে সিকিউরিটি গার্ডের ছেলে আছে যার নাম হচ্ছে বিশাল, সে তার দিকে বেশ লুকিয়ে লুকিয়ে তাকায়, হয়তো তার ভালো লাগে। তো এইবার বিশালকে টার্গেট করে, অ্যান্ড বিশালকে টার্গেট করে তাকেও লুকিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে। অ্যান্ড বিয়ে করার পর তাকে বলে যে আমার জীবনে একটা কালো অধ্যায় আছে, আমাকে এক পুরুষ ঠকিয়েছিল যে আমার কলিগ ছিল, তো তাকে আমি মারতে চাই, তুমি আমাকে ভালোবাসো, তুমি কি আমার জন্য এই কাজটা করতে পারবে? তখন এই শীতল পুলিশ ওয়েলফেয়ার ফান্ড থেকে একটা বড় অ্যামাউন্টের লোন নেয়। সেই লোনের অ্যামাউন্ট থেকে 50,000 এই বিশালকে দেয়। বিশাল তার এক ফ্রেন্ডকেও জোগাড় করে নিয়ে আসে, বলে যে ভাই বউয়ের জন্য প্রতিশোধ নিতেই হবে, তো তুই কি তোর বৌদির জন্য এইটুকু করতে পারবি না? তো সেই গণেশ তার শীতল বৌদির জন্য সমস্ত কিছু করতে রাজি। তো এবার শীতল তাকেও দেয় 50,000 টাকা। দেওয়ার পর তাদেরকে বলে যে একটা গাড়ি খুঁজতে হবে, কম দামি গাড়ি। তারা খুঁজে পায় ন্যানো গাড়ি, এবং সেই ন্যানো গাড়ি 1,20,000 টাকা দিয়ে এই শীতল কেনে, যদিও ফ্রড ডকুমেন্ট দিয়ে।
তারপর এই গাড়িটা সোজা তারা চালিয়ে হত্যা করে এই শিবাজি সনবকে মেইন রাস্তার উপর। কিন্তু সেই দিন সেই রহস্যময়ী নারীটা এই শীতালি ছিল। শীতল তো সমস্ত প্ল্যান করে ফেলেছিল, কিন্তু প্ল্যান করার পরেও সে ওইখানে কেন গেল? সে তো ওখানে ধরা পড়ে যেতে পারতো, সে তো পুলিশের তদন্তের সমস্ত পথই জানে। অ্যাকচুয়ালি শিবাজি সনপের অ্যাক্সিডেন্টটা সে নিজের চোখে দেখতে চাইছিল। তার মনে এতটাই প্রতিহিংসা ছিল যে তার ওই যে মৃত্যুর আর্তনাদ, সেই আর্তনাদটা সে নিজে কানে শুনতে চাইছিল এবং দেখতে চাইছিল। তো সেই কারণে সেই দিন সে ওখানে ছিল। তো এবার এই তিনজনকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে কোর্টে তোলা হয় এবং কোর্ট থেকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তো বর্তমানে এই তিনজন কিন্তু এখনও জেলে আছে। কিন্তু এইখানে এসে একটা থিওরি, যেটা আপনাদের মনে একটা খটকা লাগতে পারে, সেটা হচ্ছে যে এই শিবাজি সনপের সাথে এই শীতলের এমন কি হলো যে তার জীবন না নিয়ে ছাড়বে না। আমার মনে হয় যে এই শিবাজি সনপের সাথে তার একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে, এবং সেই অবৈধ সম্পর্ক হওয়ার পর হয়তো শীতল বলেছিল যে তুমি তোমার বউ বাচ্চা ছেড়ে আমাকে বিয়ে করো। তখন শিবাজি সনপ বলে যে হয়তো যে আমাদের মধ্যে যে সম্পর্কটা এটা জাস্ট একটা টাইম পাস, একটা বন্ধুত্ব, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো শীতল ভাবে যে আমি আমার সব দিয়ে দিলাম, এদিকে শিবাজি আমাকে ঠকিয়ে দিল, সে তার বউ বাচ্চাকে ডিভোর্সও দিল না। তো এই কারণে তার মনে হয়তো এই প্রতিহিংসার আগুনটা জ্বলে উঠেছে। এটা আমার থিওরিতে। কিন্তু আসল থিওরি কি সেটা একমাত্র শিবাজি আর এই যে শীতল আছে, এরা দুজন ছাড়া কেউ বলতে পারবে না। মানুষ প্রতিশোধের জন্য কি না করতে পারে, হ্যাঁ, দুটো বিয়ে করে নিল। তো যাই হোক, এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এরকম ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।